আচ্ছা, এরপরে যে চ্যাপ্টার করবো, কস্টের যে চ্যাপ্টার স্টার্ট করছি সেটা কি ওভারহেড। ঠিক আছে, ওভারহেড। এখন এসএকিউ গুলো পড়াচ্ছি। আর ওভারহেড চ্যাপ্টার থেকে কি আসবে বলতো, শর্ট কোশ্চেন আসবে, কোনো বড় কোশ্চেন আসবে না। তোর পরীক্ষায় না এক নাম্বারের 5খানা কোশ্চেন আসবে। ঠিক আছে, 1 নাম্বারের 5টা কোশ্চেন 5 নাম্বার। ঠিক আছে, তারপরে 1 নাম্বারের 5টা কোশ্চেন 5 নাম্বার। ঠিক আছে, খোল ওভারহেড, খোল, খুলে দিস ওভারহেড, লে। মানে বলছি, প্রথম কোশ্চেন বলছে উৎপাদনের পরিকাঠামো কাকে বলে। ঠিক আছে, এগুলো করতে হবে। উৎপাদনের পরিকাঠামো কাকে বলে? তো কি বলছে, কাঁচামাল ও শ্রম ছাড়াও কাঁচামাল ও শ্রম ছাড়াও উৎপাদনের জন্য পরিকাঠামোর প্রয়োজন। ঠিক আছে, তো মানে কোনো কিছু প্রোডাকশন করতে গেলে, আমি যখন কোনো জিনিস যদি তৈরি করি, আমার কি লাগে, প্রথমে কাঁচামাল লাগবে, র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়াল দিয়ে তো প্রোডাকশন হবে না, তারপর কি লাগবে, কোনো একটা লেবার লাগবে। র মেটেরিয়ালও আসলো, লেবারও আসলো, তাহলেও কিন্তু প্রোডাকশন করতে পারবি না। তাই বলছে কাঁচামাল ও শ্রম ছাড়াও প্রোডাকশন করার জন্য তোর পরিকাঠামো প্রয়োজন, পরিকাঠামোর প্রয়োজন হয়। ঠিক আছে, তো ঠিক আছে। আর উৎপাদনের পরিকাঠামো কাকে বলে? উৎপাদনের পরিকাঠামো বলতে কারখানা, যন্ত্রপাতি ইত্যাদিকে বোঝায়। বুঝতে পারছিস? আজকে ধর আমি পেন তৈরি করবো, পেন, ধর এরকম সুন্দর সুন্দর পেন তৈরি করবো। পেন তৈরি করতে কি লাগে? পেন তৈরি করতে কাঁচামাল লাগে, লেবার লাগে। কাঁচামালও চলে আসলো, মানে ম্যাটেরিয়ালও আসলো, লেবারও আসলো। শুধু ম্যাটেরিয়াল লেবার দিয়ে কিন্তু পেন তৈরি হবে না। পেনটা তৈরি হবে কোথায়? কারখানায় তৈরি হবে, মেশিনে তৈরি হবে। তাই বলছে এটা হচ্ছে উৎপাদনের পরিকাঠামো। ইংলিশটা কি বলেছে পড়ি, বলছে ইন অ্যাডিশন টু ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার, ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়াও। ঠিক আছে, তো ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস আর রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন, প্রোডাকশন করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি লাগবে। ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটির মধ্যে কি কি থাকে? ফ্যাক্টরি, শেড, মেশিনারি। বুঝা গেল? কোশ্চেনটা বুঝতে পারলি? পুরো দুটোই বলে দিলাম, বাংলা ইংলিশ। 2 নম্বর কোশ্চেন বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট বেসিস অফ ক্লাসিফিকেশন অফ ওভারহেড। ওভারহেডকে না, ওভারহেডের শ্রেণীবিভাগ করতে বলে। তোকে বলছে ওভারহেডকে বাংলায় বলা হয় উপরিব্যয়। উপরিব্যয়ের শ্রেণীবিভাগ কর। উপরিব্যয়কে না ক্লাসিফিকেশন করা যায় দেখ 3 দিক থেকে, একটা এলিমেন্টের দিক থেকে, একটা ফাংশনের দিক থেকে, আর একটা ইউজ অথবা নেচারের দিক থেকে। স্যার মানে এলিমেন্ট মানে উপাদানের দিক থেকে ভাগ করা যায়, একটা ফাংশন মানে কাজের দিক থেকে ভাগ করা যায়, একটা ইউজ মানে ব্যবহার বা নেচার মানে প্রকৃতির দিক থেকে ভাগ করা যায়। দেখ তোর বইতে লেখা আছে, বাংলাতে কি লেখা আছে, একটা উপাদানের দিক থেকে ভাগ করা যায়, একটা কাজের দিক থেকে ভাগ করা যায়, একটা ব্যবহার বা প্রকৃতি। ঠিক আছে, ব্যবহার বা প্রকৃতির দিক থেকে ভাগ করা যায়। তো হয়ে গেল দুটো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, হাউ দ্য ওভারহেডস ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ এলিমেন্ট। ওরা বলেছে, ভালো করে শুনবি, তোকে আমি বোঝাচ্ছি। এলিমেন্টের দিক থেকে ওরা বলতে চাইছে, এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে কিভাবে ভাগ করা যায়। এলিমেন্টের দিক থেকে কি বললাম, এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে কিভাবে ভাগ করা যায়। এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে, ঠিক আছে, তো 3 ভাগে ভাগ করা যায়, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট। ঠিক আছে, কি বললাম, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট কস্ট। যদি একটু সুন্দর করে ডিটেলস একটু বোঝার চেষ্টা করি, আমি একটু বলছি। দেখ, বেঙ্গলি বইতে একটা ছবি দিয়েছিলাম, এই যে একদম সবার প্রথমেই শুরুতেই ছবি ছিল, সবার প্রথমেই শুরুতেই ছবি ছিল। এই ছবিটা একটু পড়ে নে, বাংলাটা একটু দেখে নে, দরকার আমি ইংলিশটা লিখেও দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখিস কি লেখা আছে, 4টার দিকে তাকা, তারপর বলছি। প্রথমে কি লিখেছে, এটা কাঁচামালের ব্যয়। দেখিস কি লেখা আছে, কাঁচামালের ব্যয়। কাঁচামালের ব্যয় মানে স্যার ম্যাটেরিয়াল, ইংলিশটা বলছে ম্যাটেরিয়াল। কাঁচামালের ব্যয় এটাকে বলে ম্যাটেরিয়াল। ঠিক আছে, হয়ে গেল, কাঁচামালের ব্যয় ইংলিশে বলে ম্যাটেরিয়াল। মজুরি বাবদ ব্যয় এটাকে কি বলে, বল লেবার। আর অন্যান্য ব্যয় এটাকে বলে কি, আদার, আদার ডাইরেক্ট এক্সপেন্স। ইংলিশে লিখে দিচ্ছি, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে 3টে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এলিমেন্টের দিক থেকে কস্টকে কভার ভাগ করা যায়, এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি বললাম, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি বললাম, ম্যাটেরিয়াল, লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার ম্যাটেরিয়াল 2 রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট এক্সপেন্সেস, আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। লেবার 2 রকমের, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আদার ডাইরেক্ট এক্সপেন্স 2 রকমের, একটা ডাইরেক্ট এক্সপেন্সেস আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, বুঝতে পারলি, সব কটা ডাইরেক্ট ইনডাইরেক্ট করে হচ্ছে, শিখেছিলাম ক্লাস 11-এ শিখেছিলাম। এবার 3টে ডাইরেক্ট যোগ করো, মানে ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর আদার ডাইরেক্ট মানে ডাইরেক্ট। তাহলে 3টে ডাইরেক্ট যোগ করে কি হয়, তাকে বলে প্রাইম কস্ট। বলি প্রাইম কস্ট, 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট।
ঠিক আছে তো? কিন্তু এই ৩ টে ইনডাইরেক্ট যোগ করছি, একটা ইনডাইরেক্ট, ম্যাটেরিয়ালের ইনডাইরেক্ট, লেবারের ইনডাইরেক্ট আর আদার ডাইরেক্টের ইনডাইরেক্ট। ৩ টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলে ওভারহেড। কি বললাম বুঝতে পারলি? ৩ টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় ওভারহেড। তাহলে আমি তোকে না একটু সুন্দর করে চার্ট করে দেখিয়ে দিচ্ছি। যেটা বোঝালাম তোকে এই চার্টটা করে দেখিয়ে দিচ্ছি। দেখ কি বোঝালাম? এখানে লিখছি এলিমেন্ট অফ কস্ট। আমি ওটা দেখালাম তো, এবার লিখছি এলিমেন্ট অফ কস্ট। এটাই ফটোটা দিয়ে দেবো। ইংলিশ যারা পড়বি তাদের জন্য, বাংলায় তো লেখাই আছে এলিমেন্ট অফ কস্ট। এলিমেন্টের দিক থেকে কস্টকে আমরা ৩ ভাগ করি। একটা কি ম্যাটেরিয়াল, যেটা বললাম ম্যাটেরিয়াল, একটা লেবার, আর একটা কি বললাম আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, ম্যাটেরিয়াল, লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এইবার প্রতিটা পার্টেরই দুটো করে পার্ট হয়, শিখালাম না? একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ঠিক আছে, সবকটাই ডাইরেক্ট ইনডাইরেক্ট। এবার দেখ আমি কালারিং করছি, এতে বুঝতে সুবিধা হবে। এই ডাইরেক্ট কার ডাইরেক্ট? ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট, আদার ডাইরেক্ট, ডাইরেক্ট। ৩ টে ডাইরেক্ট, তাই তো? ৩ টে ডাইরেক্ট যোগ করলে কি হবে? এখানে লিখে দিচ্ছি প্রাইম কস্ট। বললাম না প্রাইম কস্ট। প্রাইম কস্ট কাকে বলে? ৩ টে ডাইরেক্ট যোগ করে অল ডাইরেক্ট, অল ডাইরেক্ট এক্সপেন্সেস। বুঝতে পারলি? সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সকে বলা হয় প্রাইম। সমস্ত ডাইরেক্ট বলতে কি কি আছে বল? ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর আদারের ডাইরেক্ট। মনে থাকবে তো? ৩ টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম হলো। এগুলো অঙ্ক এমসিকিউ করতে গেলে খুব কাজে দেবে এমসিকিউ। তাহলে সবকটা ডাইরেক্ট নিয়ে দেখ লাল কালি নিচ্ছি। এটা ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। ৩ টে ইনডাইরেক্ট নেব। ৩ টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলে ওভারহেড। লেখ। এরপরে একটা কথা আসে ওভারহেড। ওভারহেড বলে একটা কথা আসে। কি লিখবো? অল ইনডাইরেক্ট এক্সপেন্সেস। মাথায় থাকবে তাই? তোকে সুন্দর করে দেখিয়ে দিলাম, নিশ্চয়ই বোঝা উচিত এবার। অল ইনডাইরেক্ট বলতে ম্যাটেরিয়াল, লেবার আর ওই এক্সপেন্সেস বা আদার্স। বোঝা গেল? মোটামুটি বুঝতে পারলি ব্যাপারটা? এবার তুই কোশ্চেনটা পড়, তুই বুঝে যাবে কি বলতে চাইছো। বলছে হাউ দ্য ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ এলিমেন্ট। ওভারহেডের ক্লাসিফিকেশন করতে বলে, শুনছিস তো? ওভারহেডের ক্লাসিফিকেশন মানে ওভারহেড কাকে বলে সুন্দর করে লিখি এলিমেন্টের দিক থেকে। এলিমেন্টের দিক থেকে এখন তোকে আমি যে করালাম এটা কি? এটা তোকে কি করালাম? এটা তো এলিমেন্টের দিক থেকেই করালাম। দেখ এটা তো এলিমেন্ট, এলিমেন্টের দিক থেকে করালাম। এলিমেন্টের দিক থেকে দেখ, এলিমেন্টের দিক থেকে কি বেরিয়েছে? এই ইনডাইরেক্ট, এই ইনডাইরেক্ট, এই ইনডাইরেক্ট। এলিমেন্টের দিক থেকে তো ৩ টে ইনডাইরেক্টকে যোগ করলে কি বলে? তাকে তো ওভারহেড বলে না? তো এখানে তো তাই বলেছে। এখানে কোশ্চেনটা পড়। বলছে হোয়াট আর দ্য ওভার, হাউ দ্য ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড। ওভারহেডটার ক্লাসিফিকেশন তুমি কি করে করবে? এলিমেন্টের দিক থেকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট আদার ইনডাইরেক্ট যোগ করো, হয়ে যাবে। অন দ্য বেস অফ এলিমেন্ট ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড ফলোইং 3 টাইপস। ঠিক আছে, তো বাংলা বই থেকে লিখে এখান থেকে বাংলাতে বুঝতে পারলি ব্যাপারটা? বুঝিয়ে দিলাম। বলছে উপাদানের ভিত্তিতে উপরিব্যয় শ্রেণীভাগ করো। উপাদানের ভিত্তিতে উপরিব্যয়কে ৩ ভাগ হয়। উপাদানের দিক কি কি? অপ্রত্যক্ষ কাঁচামাল, অপ্রত্যক্ষ মজুরি ব্যয় আর অপ্রত্যক্ষ ব্যয়, অন্যান্য অপ্রত্যক্ষ ব্যয়। তাহলে বুঝতে পারলি? কোশ্চেনটা বুঝেছিস তো? দেখ বুঝিস কিন্তু ভালো করে, কিন্তু এখানেই বুঝি মুখস্থ প্রদান করে দিচ্ছি। ৪ নম্বর, হোয়াট ডু মিন বাই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। বলছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বুঝিস তো? অপ্রত্যক্ষ কাঁচামাল। দেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে যেটাকে তুই সরাসরি বুঝতে পারি। আজকে তুই যে টি শার্টটা পরে আছিস, এর প্রত্যক্ষ কাঁচামাল কি? যে কাপড়টা, এটা প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু এমন কিছু আছে যে তুই বুঝতেই পারবি না ওর মধ্যে কোনটা, ওটাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। ঠিক আছে, ওটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখানে কি বলেছে? ইফ দ্য if the existence of the material if the existence of material is not possible to be identified separately in the produced product। কোনো একটা প্রোডাক্ট তৈরি করবি, তার মধ্যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবি, তার একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে আবার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে। কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রত্যক্ষ কাঁচামাল লাগে, পরোক্ষ কাঁচামাল লাগে। কিন্তু ওই প্রোডাক্টটার মধ্যে কতটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যেটা এই প্রোডাক্টটা দেখে বুঝতে পারবে হ্যাঁ এর মধ্যে এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে। কিন্তু এমন কোনো জিনিস আমি চিহ্নিত করতেই পারবো না ওর মধ্যে কতটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, কতটা ম্যাটেরিয়াল আছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটাকে বলা হয় ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে তো? যেমন তুই অনেক উদাহরণ বের করতে পারিস, যে কোনো উদাহরণ বের করতে পারিস। যেমন দেখবি বই বাঁধাই করতে গেলে আঠা লাগে, বই বাঁধাই করতে গেলে আঠা লাগে বা কখনো কখনো সুতো লাগে। তো তুই কি করে বুঝবি
একটা বই বানাতে কতটা আঠা লেগেছে তুই চিহ্নিত করতে পারবি? চিহ্নিত করতে পারবি, এটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে তো? এখানে বলেছে দেখ, বলছে এটাই বলেছে যে এখানে বাংলাটা দেখ কি লিখেছে, অপ্রত্যক্ষ কাঁচামাল কাকে বলে? বলছে অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয় বলতে সেই ব্যয়কে বোঝায় যে যা নির্দিষ্টভাবে কোনো ব্যয় কেন্দ্র বা উৎপাদনের এককের সঙ্গে যুক্ত করা যায় না, কিন্তু বিভিন্ন ব্যয় কেন্দ্র বা উৎপাদন এককের সঙ্গে ভাগ করে দেওয়া প্রয়োজন। আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল বলছি, সাপোজ ধর এই যে আমি ঘরে বসে পড়াচ্ছি, আমার প্রতি মাসে একটা ইলেকট্রিক বিল আসছে, তা প্রতি মাসে ইলেকট্রিক বিলটা সাপোজ 2000, 3000, 4000 একটা ইলেকট্রিক বিল আসছে। এবার আমি তো পড়াচ্ছি ক্লাস 11 থেকে পুরো মাস্টার্স অব্দি। এবার কোন ব্যাচে কত টাকা ইলেকট্রিক বিল এসে কি করে বুঝবো? বোঝা সম্ভব না, বা পার্টিকুলার কোন স্টুডেন্টের জন্য কতটা ইলেকট্রিক বিল বুঝতে পারবো না। ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো বলছে হোয়াট ডু মিন বাই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট? ইন দ্য এক্সিস্টেন্স অফ ম্যাটেরিয়াল ইজ নট পসিবল টু বি আইডেন্টিফাই সেপারেটলি। বুঝতে পেরেছিস তো? মানে আলাদা করে তুই সেপারেট করতেই পারবি না এটা। ঠিক আছে? ইন দ্য প্রোডিউসড প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট প্রোডিউস করতে গেলে কতটা লাগছে, ঠিক আছে, দেন ইট ইজ কল্ড ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? আমি তোকে যে ইলেকট্রিসিটি এক্সাম্পল বললাম, এটা কিন্তু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এক্সাম্পল বলিনি, এটা আমি একটা খরচার এক্সাম্পল বলি, ইনডাইরেক্ট এক্সপেন্সের কথা বলেছি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে ধর আজকে ধর আমি একটা শার্ট পরেছি, এই শার্টের মধ্যে অনেকটা সুতো লেগেছে সেলাই করতে, বুঝিস তো? কতটা সুতো তুই আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ ওরা যখন সুতো কেনে ওরা কিন্তু বাল্কের সুতো কেনে। ঠিক আছে? শুধু একটা শার্ট করার জন্য করে না, অনেকগুলো শার্ট করার জন্য করে। ঠিক আছে? ওটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল তোরা ক্লাস 11 এ পড়েছিস, 11 এ পড়ে এসেছিলি। যেমন যদি বলছিলাম ধর একটা জুতো তৈরি করতে, জুতো তৈরি করতে সুতো লাগে জানিস তো? জুতো তৈরি করতে সুতো লাগে, আঠা লাগে, তাই তো, কালি লাগে। তাহলে একটা জুতো তৈরি করতে কতটা সুতো লাগলো তুই কি করে বুঝবি? একটা জুতো তৈরি করতে কতটা কালি লাগলো কি করে বুঝবি? একটা জুতো কতটা আঠা লাগলো কি করে বুঝবি? কিন্তু ওরা যখন সুতো কেনে, একটা জুতো তৈরি করার জন্য কেনে, ওরা তো প্রচুর জুতো তৈরি করে তার জন্য কেনে, আঠা, কালি সব অনেকগুলো জুতো তৈরি করার জন্য কেনে। তাহলে এইগুলোও তো একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটাকে বলে ইনডাইরেক্ট। কিন্তু একটা জুতো তৈরি করতে কি লাগে? চামড়া লাগে, তুই বুঝতে পারছিস এটা তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেটা দেখে তুই বুঝতে পারবি এই জুতোটা কি দিয়ে তৈরি হয়েছে, এই জামাটা কি দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারছিস তো? ডাইরেক্ট বুঝতে, ওটাকে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন এখন তুই যে বই পড়ছিস, বইটা কি দিয়ে তৈরি হয়েছে? কাগজ দিয়ে। কাগজটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারছিস তো? এবার বলছে টু এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, বলছে দুটো ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের উদাহরণ দাও, দুটো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল উদাহরণ দাও। এখানে বলছে দুটো উদাহরণ, একটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল। স্যার লুব্রিকেটিং অয়েল মানে পিচ্ছিল জাতীয় পদার্থ, মানে পিচ্ছিল জাতীয় পদার্থ কি তেল। দেখবি এটা কোথায় ইউজ হয়? বেসিক্যালি ফ্যাক্টরিতে ইউজ হয়। ফ্যাক্টরিতে মেশিন থাকে, তো মেশিনটাকে চলাচল করার জন্য মেশিনের মধ্যে তেল ঢালতে হয়, এক ধরনের তেল, লুব্রিকেটিং অয়েল বলে। আর বলছে ওয়েস্ট কটন। তো দেখ কি বলছে, তাহলে অপত কাঁচামালের উদাহরণ কি বলেছে দেখ, বাংলাতে কি বলছে, বলছে পিচ্ছিল কারক তেল। ঠিক আছে? আর একটা কি, কাপড়ের টুকরো বা তুলো, কাপড়ের টুকরো বা তুলো। ঠিক আছে? এটা হচ্ছে তোর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কাপড়ের টুকরো বা তুলো। ঠিক আছে তো? তোরা দেখবি যখন জামা তৈরি করা হয় না, জামা তুই তো দেখিস একটা কাপড় দিস, সেই কাপড় দিয়ে জামা তৈরি করে। কিন্তু এছাড়াও দেখবি অন্য টাইপের একটা কাপড় থাকে। তুই দেখবি প্যান্ট যখন তৈরি হয়, প্যান্ট পরলে প্যান্টের সঙ্গে ভালো দেখতে পারবি। প্যান্ট যে তৈরি হচ্ছে না, তুই প্যান্টটাতে একটা কাপড় দিয়েছিস, তুই বানাতে দিয়েছিস দোকানে, প্যান্ট বানিয়ে দিয়েছে, কিন্তু ওর সঙ্গে দেখবি পকেটের সঙ্গে একটা সাদা রকমের একটা জিনিস থাকে। তো ওগুলো আলাদা করে নিয়ে আসে। ঠিক আছে? আলাদা করে লাগে। ঠিক আছে? ওয়েস্ট কটন। বলছে হোয়াট ডু মিন বাই ইনডাইরেক্ট লেবার? ইনডাইরেক্ট লেবার কাকে বলে? আমি তোকে সুন্দর করে উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনবি ইনডাইরেক্ট লেবার কাকে বলে। সিম্পল উদাহরণ, ফ্যাক্টরি দেখেছিস? ফ্যাক্টরিতে যারা প্রোডাকশন করে,
ধর আজকে ধর ফ্যাক্টরি তৈরি হচ্ছে, আমার একটা পেনের ফ্যাক্টরিতে আছে, পেনটা যারা তৈরি করছে তারা কি ওরাই তো পেন তৈরি করে। তো ওরা যে টাকাটা পায় না, ওদেরকে বলা হয় ডাইরেক্ট ওয়েজেস। ওরা ডাইরেক্ট ওয়েজেস, অর্থাৎ যারা সরাসরি প্রোডাকশন করে তারা যে টাকাটা পায় তাদেরকে বলে ডাইরেক্ট ওয়েজেস। কিন্তু দেখবি ফ্যাক্টরিতে অনেকে সিকিউরিটি গার্ড থাকে, ঠিক আছে, সুপারভাইজার থাকে, ওরাও তো টাকা পায়। ওরা কি প্রোডাকশন করে? প্রোডাকশন করে না। তাহলে ওরা যে টাকাটা পায় ওদের বলে ইনডাইরেক্ট ওয়েজেস। বুঝা গেল? এখানে কি বলেছে কোশ্চেনটা পর, বলছে যে ইনডাইরেক্ট লেবার কাকে বলে? বলছে ইনডাইরেক্ট লেবার কস্ট ইজ দ্য লেবার কস্ট অর ওয়েজেস পেড টু দ্য ওয়ার্কার হু আর নট ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। অর্থাৎ যে প্রোডাকশনের সঙ্গে যুক্ত নেই তাকে যে ওয়েজেস দেওয়া হয় তাকে বলে ইনডাইরেক্ট ওয়েজেস। বুঝা গেল? স্যার বাংলাটা কি বলছে? একই কথা বলবে। বলবে কি বলেছে? বলছে অপ্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় বলতে সেই সমস্ত শ্রমিকদের দেওয়া মজুরিকে বোঝায় যেসব শ্রমিক সরাসরি উৎপাদনের কাজে অংশগ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু নিশ্চিতভাবে উৎপাদনের কাজে বা উৎপাদিত পণ্য প্রস্তুতে সাহায্য করে। উৎপাদনে অংশগ্রহণ করবে না, ওরা কিন্তু প্রোডাকশন করবে না, কিন্তু প্রোডাকশনের কাজে সাহায্য করবে, ঠিক আছে তো? যেমন সিকিউরিটি গার্ড প্রোডাকশনের কাজে প্রোডাকশন করে না, সাহায্য করে, যখন দিয়ে মালগুলো আসে চুরিপত্র না হয় ওইগুলো দেয়। সুপারভাইজার দেখাশোনা করে, ঠিক আছে, ওরা প্রোডাকশন করবে না। 7 নম্বর, বুঝে গিভ টু এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ওয়েজেস। বলছে ইনডাইরেক্ট ওয়েজ এর দুটো উদাহরণ দাও। ইনডাইরেক্ট ওয়েজ এর দুটো উদাহরণ দাও। এই মাত্র বললাম কি বলতে পারি বল? তুমি যদি বলে ইনডাইরেক্ট দুটো উদাহরণ দাও, একটা কি বলে স্যার সুপারভাইজার যারা সুপারভাইজার, যে সমস্ত ফ্যাক্টরিতে সুপারভাইজার থাকে তাদের ওটা। তারপর হচ্ছে তোর সিকিউরিটি গার্ডের টাকা। এখানে কি বলে দেখ, স্যালারি অফ ফোরম্যানের স্যালারি, ঠিক আছে, ফোরম্যানের স্যালারিটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়েজ এর উদাহরণ। আর স্যালারি অফ দ্য এমপ্লয়ি এঙ্গেজ ইন দ্য স্টোর ডিপার্টমেন্ট, যে সমস্ত এমপ্লয়ি স্টোর ডিপার্টমেন্টে এঙ্গেজ থাকে তাদের স্যালারি, এটাও হবে হচ্ছে তোর ইনডাইরেক্ট ওয়েজ এর উদাহরণ। তো এই বাংলায় দেখ কি বলেছে, শ্রমিক সর্দারের বেতন, মানে ফোরম্যান স্যালারিকে বাংলায় বলা হয় শ্রমিক সর্দার। শ্রমিক সর্দারের বেতন আর হচ্ছে মজুদ ভান্ডারে কর্মরত শ্রমিকের মজুদ। এই তো আমি বললাম, এছাড়াও তো অনেক দিতে হয়, সিকিউরিটি গার্ড লিখতে পারিস, ফ্যাক্টরিতে যে সমস্ত সিকিউরিটি গার্ড থাকে, ঠিক আছে তো, ফ্যাক্টরি সুপারভাইজার এর স্যালারি, ঠিক আছে, স্যালারি অফ ফ্যাক্টরি সুপারভাইজার। এবার বলছে ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে? আগে বলেছি ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে। ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে জানিস তো? এই দেখ ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে, সেটা করলাম, হ্যাঁ এই 4টা করলাম না, এদিক দেখ ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে। একটা ইনডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, এই 3টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। আরে ওটাই তো ইনডাইরেক্ট এক্সপেন্সেস, দেখ এখানে তাই লিখেছে। কি লিখেছে? ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে পড়। বলছে দ্য আদার কস্ট ইন অ্যাডিশন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট, ঠিক আছে তো, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট হুইচ আর ইনডাইরেক্ট ইন নেচার ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দেখ আমরা কি বোঝালাম এখানটায়, একটা জিনিস বললাম, কি বললাম দেখ এখানে, এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগ করে, ম্যাটেরিয়াল, লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার ম্যাটেরিয়ালের দুটো পার্ট আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, লেবারের দুটো পার্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট, আদার ডাইরেক্ট দুটো পার্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট। তাহলে বলছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস কাকে বলে? তাহলে এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট? স্যার এটা একটা ইনডাইরেক্ট, এটা একটা ইনডাইরেক্ট, এটা একটা ইনডাইরেক্ট। তো তোকে এটা কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি ইনডাইরেক্ট লেবার, এটা কি ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স কোনটা? এইটা কি ইনডাইরেক্ট, ঠিক আছে তো, এটা কি ইনডাইরেক্ট এক্সপেন্স বলে। তো পর বলেছে দ্য আদার কস্ট ইন অ্যাডিশন টু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ইনডাইরেক্ট লেবার ছাড়া যে খরচা থাকে তাকে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে। বেঙ্গলি পর কি বলেছে? বলছে উৎপাদনের জন্য অপথ্য কাঁচামাল ও অপথ্য মজুরি বাবদ যে ব্যয় হয় সেই ব্যয় দ্বারা, কি বলেছে, উৎপাদনের জন্য অপথ্য কাঁচামাল ও অপথ্য মজুরি বাবদ যে ব্যয় হয় সেই ব্যয় দ্বারা যে অপ্রত্যক্ষ ব্যয়গুলি করতে হয়, ঠিক আছে তো, তাকে উৎপাদনের অন্যান্য অপ্রত্যক্ষ ব্যয় বলে। ঠিক আছে তো, এখানে বলছে দ্য আদার কস্ট, অন্যান্য খরচা, ইন অ্যাডিশন, এছাড়াও, কোনগুলো ছাড়া? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ইনডাইরেক্ট লেবার ছাড়াও কিছু খরচা হয়, অন্যান্য খরচা হয়, ঠিক আছে তো, হুইচ আর ইনডাইরেক্ট ইন নেচার, এটাকে বলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। মানে এই দুটো খরচা ছাড়াও যে খরচা হয় তাকে বলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। বলছে টু এক্সাম্পল অফ আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এক্সাম্পল কি ইনডাইরেক্ট এক্সপেন্স? এক্সাম্পল কি আমি বলি, শোন মনে রাখবি, এটা সোজা জিনিস। ফ্যাক্টরির মধ্যে যে খরচা, এগুলো সব ইনডাইরেক্ট খরচা। যেমন ফ্যাক্টরিতে একটা খরচা বল, ফ্যাক্টরি খরচা কি হয়? ফ্যাক্টরি রেন্ট। এখানে কি লিখে দেখ, ফ্যাক্টরি রেন্ট অফ ফ্যাক্টরি শেড, ঠিক আছে, রেন্ট অফ ফ্যাক্টরি শেড। ফ্যাক্টরি শেড মানে বুঝছো, যে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরির ভাড়া।
আর কি বলছে ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, ফ্যাক্টরিতে অনেক প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যের মধ্যে প্রোডাকশন করা হয় তার ডেপ্রিসিয়েশন, এটাও কিন্তু তোর ইনডাইরেক্ট এক্সপেন্সের উদাহরণ। তো এখানে কি বলেছে উদাহরণ কি কি দিয়েছে দেখ পর, বলছে কারখানার ভাড়া আর সম্পত্তির অবচয়। ঠিক আছে, এখানে কি লিখেছে রেন্ট অফ ফ্যাক্টরি, রেন্ট অফ ফ্যাক্টরি বা রেন্ট অফ ফ্যাক্টরি শেড বলতে পারিস। মানে এক্সপেন্সেস আর লেখা যাবে ওটা কেটে দে, এক্সপেন্সেস আরটা ঠিক লাগছে না কথাটা, এক্সপেন্স আরটা কেটে দে। ওখানে লেখা হয় টু এক্সাম্পল অফ আদার, টু এক্সাম্পল অফ আদার, টু এক্সাম্পল অফ আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর, আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর, মানে কি বললাম টু এক্সাম্পল অফ আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর, ঠিক আছে তো, টু এক্সাম্পল অফ আদার ইনডাইরেক্ট, ওই যে লাস্টে ছিল না এক্সপেন্সেস আর, ওটা আগে চলে আসবে, ঠিক আছে তো, টু এক্সাম্পল অফ আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর, ঠিক আছে, এক্সপেন্সেস আর একটা রেন্ট অফ ফ্যাক্টরি, একটা রেন্ট অফ ফ্যাক্টরি আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট। এই কোর্সে এটা এমনি একবার ধর রিডিং বলে হয়ে যাবে, এসব বুঝতে করার ব্যাপার নেই এখানে। 10 নম্বর, হাউ দ্য ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেস অফ ফাংশন, ফাংশনের দিক থেকে ওভারহেডকে আমরা ক ভাগে ভাগ করি, ফাংশনের দিক থেকে, ফাংশনের দিক থেকে ওভারহেডকে আমরা 4 ভাগে ভাগ করি, মনে রাখবি ফাংশনের দিক থেকে কবে ভাগ করি, একটা করে বলছি শোন, একটা হচ্ছে তোর ফ্যাক্টরি ওভারহেড, একটা হচ্ছে অফিস ওভারহেড, একটা সেলিং ওভারহেড, ঠিক আছে, দেখ লেখা আছে কি কি লেখা, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অফিস ওভারহেড, একটা সেলিং ওভারহেড আর একটা রিসার্চ ওভারহেড। তাহলে কি বললাম ফাংশন দিক থেকে ওভারহেডকে 4 ভাগ করি, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অফিস ওভারহেড, একটা সেলিং ওভারহেড, একটা রিসার্চ ওভারহেড, ঠিক আছে, করবি এটা, বাংলাটা দেখে নে এটা। বলছে কাজের দিক থেকে ওভারহেডকে আমরা 4 ভাগ করি, একটা হচ্ছে কারখানা সংক্রান্ত উপরিব্যয়, অফিস সংক্রান্ত উপরিব্যয়, বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপরিব্যয়, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত উপরিব্যয়। 10টা কোশ্চেন পড়লো। 11 নম্বর কি বলেছে, বলছে হোয়াট ডু মিন বাই ফ্যাক্টরি অর প্রোডাকশন ওভারহেড, বলছে ফ্যাক্টরি ওভারহেড বলতে তুমি কি বলছো, ফ্যাক্টরি ওভারহেড বলতে কি বলছো, মানে ফ্যাক্টরি ওভারহেড মানে কি, ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচাপাতি হবে সেটাই ফ্যাক্টরি ওভারহেড। কি বলেছে, কি বলে ফ্যাক্টরি ওভারহেড কাকে বলে, এক্সেপ্ট কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কস্ট অফ ডাইরেক্ট লেবার অ্যান্ড আদার ডাইরেক্ট এক্সপেন্সেস, অল দ্য ফ্যাক্টরি রিলেটেড রেভিনিউ এক্সপেন্সেস আর কনসিডার্ড অ্যাজ ফ্যাক্টরি ওভারহেড। স্যার কি বলেছে লাইনের মানে বলতে পারেন, সিম্পল কথা বলেছে, এটা একদম কঠিন কথা বলেন, একদম ইজি বলেছে। মানে আমি আমার কথা বলি ফ্যাক্টরি এক্সপেন্স কাকে বলে, ফ্যাক্টরির মধ্যে যত খরচা হয় তাকে ফ্যাক্টরি এক্সপেন্স বলে। ফ্যাক্টরির মধ্যে যত খরচা, মানে আমি একদম আমার ভাষা নর্মাল ভাষায় বললাম, আমাকে যদি বলে ফ্যাক্টরি ওভারহেড বলতে কি হয়, আমরা ফ্যাক্টরিতে যা খরচা তাকে ফ্যাক্টরি ওভারহেড বলে। কিন্তু খরচাও দু রকমের হয়, একটা রেভিনিউ খরচা আর একটা ক্যাপিটাল খরচা। রেভিনিউ খরচা কাকে বলে, ক্যাপিটাল খরচা কাকে বলে, যে তুই ধর ফ্যাক্টরিতে একটা মেশিন কিনবি, আজকে ফ্যাক্টরিতে একটা মেশিন কিনি, সেই মেশিনটা কি বছরের পর বছর ধরে ইউজ করতে পারবি, স্যার এটা কি ফ্যাক্টরি ওভারহেড, না এটা ফ্যাক্টরি ওভারহেড নয়। তাহলে কোন খরচা, রেভিনিউ খরচা, ফ্যাক্টরির মধ্যে যত রেভিনিউ খরচা হয় সব ফ্যাক্টরি ওভারহেড হয়। এখানে এটাই লিখেছে, বুঝেছিস, এটাই লেখা আছে। বাংলায় কি লেখা আছে দেখ, বাংলাটা কি লেখা আছে, বলছে প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয়, ঠিক আছে তো। আচ্ছা প্রত্যক্ষ কাঁচামাল মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কি ফ্যাক্টরির খরচা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, না। ডাইরেক্ট লেবার, না স্যার এটা ফ্যাক্টরির খরচা নয়। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, এইগুলো ছাড়া ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচা হয় রেভিনিউ খরচা, তাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। 12 নম্বর, বলছে বলো দুটো ফ্যাক্টরি ওভারহেডের উদাহরণ দাও, দুটো ফ্যাক্টরি ওভারহেডের উদাহরণ দাও। আগে একটা পড়েছিলি ওটা কি, ওটা কি পড়লি বল, ওটা ইনডাইরেক্ট এক্সপেন্সের উদাহরণ, এবার বলছে দুটো ফ্যাক্টরি ওভারহেডের উদাহরণ দাও। আরে ওইটাই দিয়ে দে না, একই তো কোশ্চেন, ফ্যাক্টরি ওভারহেড মানে কি ফ্যাক্টরির মধ্যে খরচা, ফ্যাক্টরির মধ্যে খরচা এমন একটা উদাহরণ বল, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফ্যাক্টরি খরচা। আর কি বলতে পারি বল, তুই কত বল না, একটা বল না, তুই ফ্যাক্টরির মধ্যে খরচা একটা নাম বল না, যা খুশি বল। হ্যাঁ, ফ্যাক্টরিতে ওয়েজেস বলা যায় না, তাহলে তোকে বলতে হবে তখন তোকে বলতে হবে কি বলতে হবে স্যালারি অফ ফোরম্যান, এরকম বলতে হবে। ফ্যাক্টরিতে ওয়েজেস, তুই ওয়েজেস মানে ডাইরেক্ট ওয়েজেস বোঝায়, যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা ওয়েজেস দিই, তাই না, তো ডাইরেক্ট ওয়েজেস হবে নাকি, এখানে বলে ফ্যাক্টরির খরচা, তাহলে ফ্যাক্টরির খরচা কেমন হতে পারে, একটা বলবি তুই কি বলতে পারিস বল, ফ্যাক্টরি রেন্ট বলতে পারিস, ঠিক আছে, তারপর কি বলতে পারিস ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট এন্ড মেশিনারি বলতে পারিস, পাওয়ার এন্ড ফুয়েল বলতে পারিস, ঠিক আছে, পাওয়ার ফুয়েল কোথায় ইউজ করা, ফ্যাক্টরিতে ইউজ করা হয়। এরকম আমি তো 3টে পয়েন্ট বললাম, এরকম হাজারখানা নাম থাকতে পারে, ফ্যাক্টরি লাইটিং হতে পারে, ঠিক আছে। এখানে কি লিখেছে দেখ, ফ্যাক্টরি ওভারহেডে দুটো উদাহরণ দাও, কি বলেছে ইন্স্যুরেন্স অফ ফ্যাক্টরি, তার মানে কি স্যার ইন্স্যুরেন্স কস্ট অফ ফ্যাক্টরি, যদি এটা মনে রাখতে না পারি তাহলে কি ফ্যাক্টরি ইন্স্যুরেন্স,
তো ফ্যাক্টরি ইন্স্যুরেন্স কেন করবে? ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে, আগুন লাগলে পুরো ফ্যাক্টরির চার্জ পুরো শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ঠিক আছে তো? আওয়াজ করিস না, ঠিক আছে তো? তা ফ্যাক্টরি ইন্স্যুরেন্স কিসের মধ্যে পড়লো এটা তাহলে? ইনডাইরেক্ট মানে কি বললাম, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স কার মধ্যে পড়বে? ফ্যাক্টরি। এখানে যে করে লেখা আছে এই নাম করতে হবে বললে কথা নেই, এইটাই মুখস্থ করার কথা নেই, তুই তো নিজের মন মতন করতে পারিস, সেটা তুই আমাকে জিজ্ঞাসা করবি এটা হতে পারে কিনা, ব্যাস হয়ে গেল। তাহলে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স হতে পারে, আর কি হতে পারে বল? ফ্যাক্টরি কি বললাম বল, ফ্যাক্টরি রেন্ট হতে পারে, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট এন্ড মেশিনারি হতে পারে, পাওয়ার ফুয়েল হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? ফ্যাক্টরি ইন্স্যুরেন্স বলেছে আর কি, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট অফ ফ্যাক্টরি অ্যাসেট। এবার ফ্যাক্টরিতে অনেক প্ল্যান্ট আছে, মেশিন আছে, এগুলো নষ্ট হতে পারে, খারাপ হতে পারে, তুই রিপেয়ারিং করলি সেটাও হতে পারে ফ্যাক্টরি খরচা। তো বুঝতে পারলি তো? এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এইগুলো কি অ্যাকচুয়ালি কস্ট শিটের চ্যাপ্টার, কস্ট শিট করেছিস না? কস্ট শিটের সঙ্গে এইগুলো সব ছিল, কস্ট শিটের সঙ্গে। এবার বলছে অফিস এন্ড অ্যাডমিন ওভারহেড কাকে বলে? এ তো সোজা, তুই বল, তোকে যদি বলে অফিস খরচা কাকে বলে? স্যার অফিস রিলেটেড, অফিসের মধ্যে যত খরচাপাতি হয় তাকে বলে অফিস, অফিস এক্সপেন্সেস। তার কি বলেছে এখানে? কোশ্চেন পর অ্যান্সার পর কি বলেছে? বলছে অল দ্য রেভিনিউ এক্সপেন্স। আচ্ছা মাথায় রাখতে হবে, রেভিনিউ এক্সপেন্সেস বলতে হবে, রেভিনিউ এক্সপেন্সেস। অফিসে ফার্নিচার শুনেছিস তো? ফার্নিচার, ফার্নিচার কোথায় ইউজ করা হয়? ফ্যাক্টরিতে না অফিসে? বল দেখি, ফার্নিচার মানে একটা সুন্দর চেয়ার টেবিল, এগুলো অফিসে ইউজ করা হয়। তাহলে ফার্নিচার, তাহলে ফার্নিচার যে কেনা হচ্ছে, তাহলে ফার্নিচার কি খরচা? ক্যাপিটাল খরচা, রেভিনিউ খরচা? ফার্নিচার ক্যাপিটাল খরচা, কিন্তু ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হলে তাকে রেভিনিউ খরচা বলে। তাহলে এখানে কিন্তু সমস্ত খরচা নয়, অনলি রেভিনিউ খরচা। ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত রেভিনিউ খরচা হয় তাকে বলা হয় অফিস ওভারহেড। বলছে অল দ্য রেভিনিউ এক্সপেন্স হুইচ আর ইনডাইরেক্ট ইন নেচার অ্যান্ড required to be incurred the maintenance of office and performance of the admission function are called office and admission overhead. কি বলেছে দেখ, বলছে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যকলাপ সম্পাদন ও নিয়ন্ত্রণের জন্য অফিস সংক্রান্ত যে সকল মুনাফা জাতীয় খরচা করা হয় তাকে বলা হয় অফিস অ্যান্ড অ্যাডমিশন। 13 হলো। 14 নম্বর কি বলছে? বলছে সেলিং ওভারহেড কাকে বলে? কোনো প্রোডাক্ট মার্কেটে সেল করার জন্য কিছু খরচা করতে হবে, তাকে বলে সেলিং ওভারহেড। কিন্তু কি খরচা? রেভিনিউ খরচা। বলছি দ্য ওভারহেড কস্ট রিকোয়ার্ড টু বি ইনকার্ড ফর দ্য সেল অফ গুডস, বলেছে সেল অফ গুডস, গুডস বেচার জন্য। আফটার প্রোডাকশন, তুই প্রোডাকশন করলি, তোর প্রোডাকশন কমপ্লিট, তোর গুডস গুলো মার্কেটে বেচবি, বেচার জন্য খরচা করতে হয়, ঠিক আছে? অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করার জন্য তোকে খরচা করতে, এটাকে বলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমি তোকে একটা কথা বলছি, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা কি দিই? বিজ্ঞাপন দিই, এটা কি ওভার? সেলিং ওভারহেড। এবার ডিস্ট্রিবিউশন ওভারহেড, তারপর প্যাকিং খরচা করি, ক্যারেজ আউটওয়ার্ড করি। আজকে ধর আমার দোকানে কোনো কাস্টমার মাল কিনতে আসলো, অর্ডার দিয়ে চলে গেল, ওর বাড়িতে মালটা পৌঁছে দিয়ে আসতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, ডিস্ট্রিবিউট করে ডেলিভারি করতে হবে, এটা ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো এটাই বলেছে সেলিং এন্ড, মানে কোনো কঠিন জিনিস না, কিন্তু এগুলো সব পড়া জিনিস। আমি একটু ভালো কথা বলছি, তুই যে 11 এ কস্ট শিট করেছিলি, কস্টেশন লিঙ্ক, পুরো কস্টেশন লিঙ্ক আছে। যে হোয়াট ডু ইউ মিন বাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমি কালকেই পড়াচ্ছিলাম, 11 এ পড়াচ্ছিলাম এই কোশ্চেনটা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খরচা কাকে বলে? রিসার্চ মানে কি? গবেষণা। রিসার্চ মানে কি? গবেষণা। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। আজকে তুই যে একটা প্রোডাক্ট তৈরি করছিস, প্রোডাক্টটাকে না তুই আজকে যেরকম প্রোডাক্ট তৈরি, তুই চাইছিস প্রোডাক্টটাকে আগামী দিনে আরো ভালো হবে। বুঝছিস কি বললাম? আজকে তুই যে প্রোডাক্টটা তৈরি করেছিস, একটা মোটামুটি তৈরি করেছিস, তুই চাইছিস প্রোডাক্টটাকে আরো ভালো উন্নত মানের তৈরি করতে। তাহলে কি করে উন্নত হবে? তোকে এই প্রোডাক্টটা নিয়ে কি করতে হবে? রিসার্চ করতে হবে। তাহলে কোনো প্রোডাক্ট রিসার্চ করার জন্য যদি কোনো খরচা হয় তাকে বলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, মানে ওভারহেড। কি বলেছে? বলছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওভারহেড ডিনোটস দ্য এক্সপেন্স রিকোয়ার্ড টু দ্য ইনকার ফর স্টাডি অফ ইমপ্রুভমেন্ট। কি বলছে? স্টাডি অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি করবি আর কিসে? দ্য কোয়ালিটি, কোয়ালিটির ইমপ্রুভমেন্ট করবি, কোয়ালিটিটাকে আরো বাড়াবো, ঠিক আছে? অফ দ্য এক্সিস্টিং প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেনশন অফ দ্য নিউ প্রোডাক্ট। সুন্দর কথা বলেছে, এগুলো সিম্পল জিনিস। বলছে গবেষণা ও সংক্রান্ত ব্যয় বলতে নতুন পণ্য উদ্ভাবন এবং অধিক কার্যকরী পণ্য ও পরিষেবা সংক্রান্ত গবেষণার জন্য যে ব্যয় করা হয় তাকে বোঝানো হয়। অন্যভাবে বলছে যে পণ্য ও পরিষেবা কোনো উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ করে থাকে, সেই সব পণ্য ও পরিষেবার মান ও গুণগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যয়। আমি সেকেন্ড পয়েন্টটাই বোঝালাম, ইংলিশ সেকেন্ডটাই বোঝালাম। আজকে আমি এই পেনটা তৈরি করেছি, সুন্দর একটা পেন তৈরি করেছি, তৈরি হয়েছে পেনটা। এইবার আগামী দিনে আমি চাইছি কি এই পেনটা যা তৈরি হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু, যখন ফার্স্ট টাইম তৈরি করবো কিছু না কিছু ডিফেক্ট বেরোতে পারে, আমি চাইছি এরপরে যখন ফার্দার তৈরি করে ডিফেক্ট যেন না বেরোয়,
অর্থাৎ এই পেনটা যাতে আরো উন্নত মানের পেন তৈরি করে। আজকে তুই ভাব, তোরা যে ফোন কিনিস, প্রথম অবস্থায় যে ফোন ছিল, এখন ফোন আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে ডেভেলপ করছে না ফোনটা, ফোন ডেভেলপ করছে তো। তার মানে কি, এরা কিন্তু রিসার্চ করছে এর জন্য, তো এর জন্য খরচাপাতি করতে হয়। এটাকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড। বলছে বলছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড দুটো উদাহরণ দাও। কি বলেছে, দুটো উদাহরণ কি বলছে? স্যালারি অফ দ্য এমপ্লয়ি এঙ্গেজ ইন দ্য রিসার্চ অ্যাক্টিভিটি। তার মানে এই প্রোডাক্টটা নিয়ে যারা রিসার্চ করছে তারা কি ফ্রিতে রিসার্চ করবে? যারা রিসার্চ করে, রিসার্চ ডিপার্টমেন্টে ওরা চাকরি করে, ওদের স্যালারি দিতে হয়, ওদের স্যালারি দিতে হয়, ভালো স্যালারি দিতে হয়। বলছে স্যালারি অফ দ্য এমপ্লয়ি, সেই সমস্ত এমপ্লয়িজ স্যালারি এঙ্গেজ ইন দ্য রিসার্চ অ্যাক্টিভিটি, যারা রিসার্চের সঙ্গে যুক্ত। আর কি, কস্ট অফ র মেটেরিয়াল ইউজড ইন দ্য রিসার্চ অ্যাক্টিভিটিস, রিসার্চ অ্যাক্টিভিটির সঙ্গে যে সমস্ত ম্যাটেরিয়াল ইনভলভ থাকে সেটাও নিতে হবে। তাহলে পড়বি এই কোশ্চেনগুলো। 17 নম্বর, হাউ দ্য ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেস অফ বিহেভিয়ার ইন দ্য নেচার। খুব সুন্দর, এটা 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 তোরা জানিস। বিহেভিয়ার মানে জানিস তো, আচরণ। আচরণের দিক থেকে কষ্টকে কবে ভাগ, ওভারহেডকে কবে ভাগ করা যায়? ওভারহেড বলেছে, হ্যাঁ। আচরণের দিক থেকে, আচরণের দিক থেকে ওভারহেডকে কবে ভাগ করা যায়? আচরণের দিক থেকে ওভারহেডকে 3 ভাগে ভাগ করা যায়। মানে কি বললাম, বিহেভিয়ারের দিক থেকে ওভারহেডকে 3 ভাগ করা যায়। কি কি? একটা ফিক্সড ওভারহেড, একটা ভেরিয়েবল ওভারহেড, একটা সেমি ভেরিয়েবল। কি কি বললাম বল? একটা ফিক্সড, একটা ভেরিয়েবল, ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল। বাংলায় স্যার স্থির উপরিব্যয়, পরিবর্তনশীল উপরিব্যয়, আধা পরিবর্তনশীল উপরিব্যয়। কি বললাম? ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল। সুন্দর, ইজি কোশ্চেন। বিহেভিয়ারের দিক থেকে ওভারহেডকে কবে ভাগ করা যায়? 3 ভাগে। এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে কবে ভাগ করা? 3 ভাগে। মনে করো কি বলেছেন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এগুলো পড়ে রাখতে হবে, সুন্দর সুন্দর কোশ্চেন এগুলো। 18 নম্বর, কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই ভেরিয়েবল ওভারহেড? ভেরিয়েবল ওভারহেড কাকে বলে? ভেরিয়েবল ওভারহেড কাকে বলে? ঠিক আছে, এই দেখ আমি তোকে একটা উদাহরণ বলছি ভেরিয়েবল ওভারহেড কাকে বলে। এখানে লিখছি, জাস্ট লিখছি কিউ, আর এখানে ধর ওভারহেড, ও এইচ লিখুন ওভারহেড। যখন আমি জিরো খানা, মন দিয়ে শুনবি, আমি আগে তোকে বলে দিই ভেরিয়েবল ওভারহেডের একটা উদাহরণ বলি, তাহলে তুই বুঝতে সুবিধা হবে। স্যার ভেরিয়েবল ওভারহেড উদাহরণ বলুন, কাঁচামাল, র মেটেরিয়াল হচ্ছে একটা ভেরিয়েবল ওভারহেড উদাহরণ। কি বললাম, কিছু উদাহরণ বললাম বল। ভেরিয়েবল ওভারহেড এটা মনে রাখিস, এটা খুব অ্যাকচুয়ালি যারা ইকোনমিক্স পড়ে এটা তাদের সাধারণত মাথার মধ্যে ঘোরে ভেরিয়েবল ওভারহেড এক্সাম্পল। ভেরিয়েবল ওভারহেডের এক্সাম্পল কি বললাম, একটা কাঁচামাল, আর একটা কি বললাম, ওয়েজেস। কি কি বললাম বল, ইংলিশে বলছি, একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর একটা ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ কি বললাম বল, একটা র মেটেরিয়াল, একটা ওয়েজেস। সিম্পল কথা, তুই একটা ভাব, আমি আজকে একটা পেন তৈরি করতে যতটা কাঁচামাল লাগবে, দুটো পেন তৈরি করতে কাঁচামাল বেশি লাগবে নাকি কম লাগবে? নাকি ওই একটা কাঁচামাল দিয়ে হয়ে যাবে? বল দেখি, আমি একটা পেন তৈরি করতে যতটা কাঁচামাল লাগবে, দুটো পেন তৈরি করতে কাঁচামাল কি লাগবে? স্যার একটা পেনে যত কাঁচামাল, দুটো পেন তৈরি করতে এরকম লাগবে। এমনকি একটাই কাঁচামাল আছে, একটা কাঁচামাল দিয়ে 2-3টে পেন তৈরি করতে পারি না। যেমন ধর একটা বাড়ি তৈরি করতে, যতটা ইট বালি সিমেন্ট লাগবে, দুটো বাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট আরো ডবল লাগবে। বুঝতে পারছিস তো কি বললাম? এটা হচ্ছে র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল কি ধরনের খরচা? ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল কি বুঝলি? তুমি যত বেশি প্রোডাকশন করবে তত বেশি কাঁচামাল খরচা হবে। তুমি যত বেশি প্রোডাকশন করে, তুই ভাব একটা বাড়ি তৈরি করতে যত লেবার নিয়ে আসতে হবে, দুটো বাড়ি তৈরি করতে লেবার তো আরো বাড়বে। বুঝতে পারছিস তো? তাহলে এখানে বলেছে, আমি যদি কোনো প্রোডাকশন না করি তাহলে কোনো রকমের কোনো ভেরিয়েবল খরচা হবে না। বললাম, বুঝতে পারলি? আমি যদি কোনো রকমের কোনো প্রোডাকশন না করি তাহলে আমার, আচ্ছা আমি ধর কোনো পেনই তৈরি করলাম না, আমার কোনো কাঁচামাল কিনতে হবে? তো এটা কি করছে, এটাকে ভেরিয়েবল ওভারহেড। আমি যদি একটা পেন তৈরি করি, দেখা গেল আমি একটা পেন তৈরি করলাম, আমার খরচা হলো 200 টাকা। দুটো পেন তৈরি করলাম, খরচা হচ্ছে কত টাকা? 400 টাকা। তিনটে পেন তৈরি করলাম, খরচা হচ্ছে কত টাকা? 600 টাকা। তাহলে কিভাবে হচ্ছে বুঝিস তো? একটা করে ইউনিট বাড়ছে, 200 করে বাড়ছে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? এটাকে ভেরিয়েবল ওভারহেড বলে। ভেরিয়েবল ওভার কাকে বলে? দেখ তুই, দেখ একটু চিন্তা ভাবনা কর, এই 200-কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 200। 400-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 200। 600-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 200। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে বল, প্রতিটা ইউনিট কি হচ্ছে? সমান হচ্ছে। দেখ, কাকে ভেরিয়েবল ওভারহেড বলে? সেই সমস্ত ওয়ার্ডকে ভেরিয়েবল ওভারহেড বলে যে হুইচ ইজ এফেক্টেড, ঠিক আছে তো, বাই দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ প্রোডাকশন। বুঝলি তো? স্যার ভলিউম অফ প্রোডাকশন মানে কি? এই দেখ, এটাকে বলা হয় ভলিউম অফ প্রোডাকশন, এটাকে বলা হয় ভলিউম অফ প্রোডাকশন। ঠিক আছে, প্রথমে জিরো ভলিউম প্রোডাকশনে তুই কতগুলো পেন তৈরি করেছিস, প্রথমে 0টা পেন তৈরি করলি, তারপর একটা পেন তৈরি করলি, তারপর দুটো পেন তৈরি করলি, 3টে পেন। তাহলে আস্তে আস্তে ভলিউম অফ প্রোডাকশন কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু কখনো মতো কমতেও পারে, প্রথমে 10টা ছিল, তারপর এখন 9টা হলো, 8টা হলো, কমতেও পারে। তাহলে যত ভলিউম অফ প্রোডাকশন বাড়বে খরচা বাড়বে, যত ভলিউম অফ প্রোডাকশন কমবে খরচা কমবে। ঠিক আছে, এখানে তাই লিখেছে।
ঠিক আছে তো, তাকে বলা হয় ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড বুঝতে পারলি তো জিনিসটা, বলতে ভেরিয়েবল ওভার কাকে বলে, যত তুমি প্রোডাকশন বাড়াবে খরচা বাড়বে, যত প্রোডাকশন কমাবে খরচা কমবে, প্রোডাকশন করবে না খরচা হবে না, এটাকে ভেরিয়েবল ওভারহেড বলে। তো ভেরিয়েবল ওভারহেড কাকে বলে, বাংলায় কি লিখে দেখেন তোদের বলতে, বাংলায় এই যে 19-এরটা বলছে উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধি। স্যার উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধি মানে, উৎপাদন মানে কি, উৎপাদনের পরিমাণ কি ইংরেজি বলে ভলিউম অফ প্রোডাকশন। ভলিউম অফ প্রোডাকশন হ্রাস বৃদ্ধি, বাড়ছে কমছে, ইনক্রিজ ডিক্রিজের সঙ্গে সঙ্গে যে উপরিব্যয় সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে, বাংলায় সুন্দর লিখে সমানুপাতিক হারে। সমানুপাতিক মানে বুঝতে পারছিস, সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলা হয় হচ্ছে তোর সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, এই দেখ এটাকে সমানুপাতিক বলে, 200 200 200 করে হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন আজকে পড়ে 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনটা কি বলছে, গিভ টু এক্সাম্পল অফ ভেরিয়েবল ওভারহেড। বলছে ভেরিয়েবল ওভারহেডের দুটো উদাহরণ দাও। কি বলছে, একটা উদাহরণ হচ্ছে ডেপ্রিসিয়েশন, দেখ ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ দাও, ভেরিয়েবল ওভারহেডের দুটো উদাহরণ দাও। দেখ এখানে তো লেখা আছে, কিন্তু কি লিখতে পারিস তুই, বইতে লিখে রাখতে পারিস, এটা বইতে লিখে রাখ, তোর বইতে লিখে রাখ, এটা ছাড়াও বইতে লিখে রাখ, তোর বাংলা বই যারা বই বাংলায় লিখে রাখ। এটা খুব ভালো উদাহরণ বলছি আমি। কি বললাম ভেরিয়েবল উদাহরণ, লেখ হচ্ছে তোর, মানে ইংলিশে যারা লিখছিস ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার, লিখে রাখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার। তুই কি লিখবি, প্রত্যক্ষ কাঁচামাল, বা লিখে কাঁচামালের ব্যয় আর মজুরির ব্যয়, হয়ে গেল কাঁচামালের ব্যয় মজুরির ব্যয়, কাঁচামালের ব্যয় মজুরির ব্যয়। ঠিক আছে তো, কি বলতে পারলি বল এটা, তাহলে এখানে তোকে কি জানতে চেয়েছিল কোশ্চেনটা। আচ্ছা আমি যে এখন উদাহরণটা দিলাম তাহলে কিসের উদাহরণ দিলাম, বল কাঁচামালের ব্যয় আর কি বললাম বল, মজুরির ব্যয়। তোকে লিখলাম ইংলিশে লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে তো, এটা যে উদাহরণ দিলাম এটাকে ভেরিয়েবল কস্টের উদাহরণ দিলাম। কি উদাহরণ দিলাম এটা, ভেরিয়েবল কস্ট, মানে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ দিলাম। এটা আমি তোকে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ বললাম, এই ম্যাটেরিয়াল আর ওয়েজেস কার উদাহরণ বললাম, পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ বললাম। কিন্তু তোকে কি জানতে চেয়েছে বল, তোকে পরিবর্তনশীল উপরিব্যয়, তো পরিবর্তনশীল উপরিব্যয় উদাহরণ কি লেখা আছে, এখানে লেখা আছে কি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ঠিক আছে, আর একটা লেখা আছে ইলেকট্রিসিটি এক্সপেন্স অফ ফ্যাক্টরি, ফ্যাক্টরি যে ইলেকট্রিসিটি এক্সপেন্স, এগুলো ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, এটা ভেরিয়েবল ওভারহেড, আর আগেরটা কি ছিল ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল কস্ট। বুঝতে পারি তো, আজকে 20টা কোশ্চেন পড়ালাম। ঠিক আছে, 20টা কোশ্চেন পড়ালাম। ঠিক আছে, কটা কোশ্চেন আছে এখানটায়, 42টা।